সম্মানিত বন্ধুগণ, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মহাকাশ বিজ্ঞান ও বাজেট সম্ভাবনা। সম্মানিত বন্ধুগণ, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মহাকাশ বিজ্ঞান ও বাজেট সম্ভাবনা। আলোচনায় অংশ নিয়েছি আমি কমরেড মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় দেশবন্ধু মুশফিক বরাত। আমি জাতীয় প্রগতিশীল কাউন্সিল এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট। তো আলোচনা শুরু করা যাক। মহাকাশ বিজ্ঞানে গুরুত্ব দিলে বাংলাদেশের বাজেট সুসংগঠিত হবে। একটি শক্তিশালী বাজেট অতি শীঘ্রই প্রত্যাশা করি, যা মহাকাশ গবেষণায় যথেষ্ট বরাদ্দ না দিলে একটি পরিকল্পিত উপহাসে পরিণত হবে। বাজেট ঘাটতি মেনে নেওয়া মুশকিল আসান একমাত্র মহাকাশ গবেষণায় বরাদ্দ। আমরা দ্বান্দ্বিক বিবর্তনবাদীরা যা বরাবর শিখিয়ে দিয়ে আসছি, মহাকাশ গবেষণা ছাড়া যে বাজেট আসছে তা মেয়েদের বাজেট। আবার বলছি, মহাকাশ গবেষণা ছাড়া যে বাজেট আসছে তা মেয়েদের বাজেট, অতি অবশ্যই নারীদের নয়। নারী হওয়া গৌরবের, যেমন মেয়ে হওয়া অপরাহ্নের অপরাধ। বিজয় বার্তা নারী ও পুরুষ উভয়ের, কারো একক কৃতিত্ব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। একক সিদ্ধান্তের ওপর নয়, 10 জনের ওপর আস্থা রাখুন। নিজেকে বদলাতে শিখুন, লিখুন ও জানুন। জনতার ঘোষণার ওপর আস্থা স্থাপন করুন। প্রতিকূল পরিবেশে সময়ের সাথে আমরা বদলাতে শিখেছি। কমিউনিস্ট ওয়ার্ল্ড বৈশ্বিক বাজেট সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে। পিডাব্লিউ হিসেবে আমি এই ঘোষণা দিচ্ছি। সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা একজোট হয়েছেন। ভাববাদীদের নিয়ে তারা কোনো মন্তব্য করেননি, কিন্তু মহাবিশ্বে আলটিমেট গডের অস্তিত্ব পাওয়া গেছে। তারা একজন দুজন নয়, তারা অসংখ্য। সংখ্যাটা হচ্ছে 1 ট্রিলিয়ন বা ততোধিক। বোঝাই যাচ্ছে এগুলো এলিয়েন প্রজাতির। পৃথিবীতেও তাদের প্রতিদিন আগমন ঘটছে। তাদের প্রত্যেককে আমি কমিউনিস্ট পার্টি করার বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। সুস্থ ধারা সংস্কৃতিতে ফিরে আসুন, লালন করুন। নিজেদের বাঁচাতে চেয়ে আর লাভ হবে না, পৃথিবীকে বাঁচান। অতি অবশ্যই আমরা ভাববাদের দৃষ্টি আকর্ষণ করছি না। আমি জানি আপনাদের মতো পৃথিবীর মানুষের এনার্জি বিপুল। এই বিপুল এনার্জির উৎস কোথায় আমরা ধরতে পেরেছি। হাত মেলান, বিপুল এনার্জিকে নির্মল ও হালকা করে প্রবাহিত করুন। আলটিমেট গডের গর্ভ ধারণ করে আর লাভ হবে না। দয়া করে গর্ভবতী হয়ে যাবেন না। পৃথিবীর মানুষও গর্ভধারণ করতে লজ্জা পায়। এ লজ্জা আমরা রাখবো কোথায়? আমাদের আলোচনা এখানেই শেষ নয়, আমরা আবার আলোচনা শুরু করছি। কমরেডস সকলেই, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানও যদি শিক্ষায় জিডিপির মোট দেশজ উৎপাদন 5% বরাদ্দ দিতে পারে, তাহলে বাংলাদেশ কী কারণে এটা পারবে না? এ প্রশ্ন তুলেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। সরকারের অগ্রাধিকার ও শিক্ষাখাত বাজেট ও বাস্তবতার শীর্ষক সংলাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক বলেন, শিক্ষায় বরাদ্দের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান তলানিতে, এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যে নিচের দিকে রয়েছে। বহু বছর ধরেই দেশের নাগরিক সমাজের পক্ষ থেকে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দের দাবি করা হলেও তা হয়নি।
শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা উঠলেই বলা হয় টাকা নেই। আজ বৃহস্পতিবার, সেদিন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এই সংলাপে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে বর্তমান বিএনপি সরকারের উদ্দেশ্যে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, কমরেড আনু মোহাম্মদ বলেন, এটা পারতে হবে, এটা অগ্রাধিকার হিসেবে থাকতে হবে। হয়তো একেবারেই এটা হবে না, বছর বছর একটা পরিকল্পনা করে করা যেতে পারে। সংলাপে কোচিং সেন্টার সম্পর্কে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, শিক্ষার্থীরা কোচিংয়ে পড়তে যাচ্ছে কারণ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে না, আর শিক্ষকেরা পড়াতে যাচ্ছেন কারণ তাদের বাড়তি আয় দরকার। এখানে শিক্ষা প্রতিষ্ঠানকে ঠিক করার জন্য দুই দিক থেকেই কাজ করতে হবে, শিক্ষকদেরও যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সরকারের একটি সিদ্ধান্তে শিক্ষায় পরিবর্তনের সূচনা হতে পারে বলে মনে করেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, শুধু এই সিদ্ধান্তটা যদি সরকার থেকে আসে যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, এমপি, সরকারি কর্মকর্তা যারা জনপ্রতিনিধি, তাদের সন্তান ও স্বজনদের পাবলিক শিক্ষার মধ্যে যুক্ত করা হবে, তাহলেই হবে। এই সিদ্ধান্তের জন্য কোনো পয়সা লাগবে না, এর জন্য কোনো বাজেট, বিদেশি ঋণ কিছুই লাগবে না, কিছুই লাগবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষায় গুণগত পরিবর্তন হবে। এর ফলে এমপি, প্রশাসন ক্যাডার বা পুলিশ ক্যাডার হওয়ার চাপটাও কমে যাবে। আগামী অর্থ বছরের 2026-27 জন্য বাজেট প্রণয়নের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জানা গেছে, প্রস্তাবিত বাজেটের সার্বিক আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। হতে পারে 9,30,000 কোটি টাকা। বাজেট অর্থায়নের জন্য সরকার অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। চলতি 2025-26 অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বাজেট বাড়ছে প্রায় 1,40,000 কোটি টাকা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত সোমবার তার কার্যালয়ে বলেন, আওয়ামী লীগের 15 বছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের পর যে ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে তা পুনর্গঠনের প্রতিফলন থাকবে আগামী অর্থ বছরের বাজেটে। এই অর্থনৈতিক বাস্তবতায় সরকার আয় প্রবৃদ্ধি তুলনামূলকভাবে ধীরগতির। অন্যদিকে ঋণের চাপ দ্রুত বাড়ছে, ফলে বড় আকারের এই বাজেটের আড়ালে স্পষ্ট হয়ে উঠছে রাজস্ব ঘাটতি, ঋণ নির্ভরতা এবং ব্যয় ব্যবস্থাপনার জটিল সমীকরণ। একই সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সংস্কার সংক্রান্ত চাপও মোকাবেলা করতে হবে সরকারকে। সব মিলিয়ে আগামী বাজেট রাজনৈতিক প্রতিশ্রুতি, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক চাপ, এই 3 বাস্তবতার ভারসাম্য রক্ষার একটি কঠিন পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে। ধন্যবাদ সকলকে কমরেড। আমরা আবার পুরনো আলোচনায় ফিরে আসবো এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ সকলকে। প্রগতির জয় হোক, জয় হোক বিজ্ঞানের।